দেখ, আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের এখানে যে সলিউশন গুলো করে দিচ্ছি, এগুলো একদম কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে করে দেওয়া হচ্ছে। ওকে, তো চল আস্তে আস্তে আমরা এখানেতে প্রত্যেকটা জিনিসকে দেখবো। একটু মাথা ঠান্ডা রাখবি, একটু আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসকে আমরা দেখে নেব। প্রথম কথা বলা হচ্ছে কি, দেখতো, কোনো গতিশীল বস্তু কণার বেগ সময় লেখচিত্রে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি নির্দেশ করে। ওকে, তাহলে আমাদের এখান থেকে পয়েন্টটা কি দেখতে পেলি, দেখতো না, বেগ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কাকে নির্দেশ করে। আমরা সবাই কি শিখেছি, দেখ দেখ এদিকটাতে দিলাম বেগ আর এদিকটাতে দিলাম সময়। দেখ এখান বরাবর আমরা কাকে দিচ্ছি, বেগ, এদিক বরাবর দিচ্ছি সময়। তো দেখ, বেগ সময়ের লেখচিত্রের মধ্যে যদি মনে কর, আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল গ্রাফটা, তার মাঝখানেতে যে লেখচিত্রটা ক্রিয়েট হয়, সেই লেখচিত্রটা আমাদের সব সময়তে জানবি কাকে নির্দেশ করে, আর সব সময়তে জানবি সেটা নির্দেশ করে সরণকে। ওকে, এখান থেকে একটা কমন কথা, তোদের এটা তো মুখস্থর মতন ব্যাপার হয়ে যাবে, আমি সেটা চাইছি। আমার যেটা বক্তব্য সেটা আসছে, দেখ, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটি, এক্স অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটি। আমরা করব কি, ওয়াই অ্যাক্সিস বরাবর কোয়ান্টিটি এবং এক্স অ্যাক্সিস বরাবর কোয়ান্টিটিকে গুণ করব। বেগ মানে আমরা কত জানি, ভেলোসিটি। সময় মানে আমরা কত জানি, টাইম। তাহলে বেগ এবং সময়কে গুণ করলে আমরা কাকে পাচ্ছি, না সরণকে পাচ্ছি বা ডিসপ্লেসমেন্টকে পাচ্ছি। সবসময়তে আমরা জানবো যে ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর কোয়ান্টিটি দুটোকে মাল্টিপ্লাই করে যে থার্ড কোয়ান্টিটিটা পাওয়া যায়, সেই থার্ড কোয়ান্টিটিটা সবসময়তে আমরা জানবো কি, গ্রাফের মাঝখানেতে এরিয়া যেটা হবে সেটাই হবে তার উত্তর। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুদ্ধিটা আমাদের কিরকম ভাবে লিখবো, তৃতীয় যে কোয়ান্টিটিটা, এখানে তৃতীয় কোয়ান্টিটি কোনটা, এখানে তো বুঝতে পারছি তৃতীয় কোয়ান্টিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাই আমরা বুঝবো যে এই তৃতীয় কোয়ান্টিটি অর্থাৎ এস কিভাবে পাওয়া যাবে, না সেটা আসছে সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা। ওকে, তাহলে আমরা দেখে নিচ্ছি কি, সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা। তাহলে আমাদের এখান থেকে বক্তব্য কি আসছে, সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা। কার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল আমাদের কাকে নির্ণয় করবে, না এই তৃতীয় কোয়ান্টিটি অর্থাৎ সরণকে। তাই আমরা এখান থেকে অবশ্যই বুঝে নেব যে এই যে সি অর্থাৎ এই সরণ, এই সরণটা হবে কি আমাদের এই যে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে উত্তর। বোঝা গেল জিনিসটা। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে এর পরের পয়েন্টটাতে, রাইট। তো চল আমরা পরের কোয়েশ্চেনটাকে দেখি। দেখ এখানে তো আমাদের পরের কোয়েশ্চেন কি বলছে, দেখ বলা আছে সরণ এবং সময়ের সম্পর্ক। কি বলা আছে, দেখ, সরণ এবং সময়ের সম্পর্ক, সেটা বলা আছে কত, দেখতো √(x = t + k) দিয়ে আমাদের কয়েকটা রিলেশন দিয়ে দিয়েছে, বের করতে বলেছে কোন সম্পর্কটা সঠিক হবে। তো দেখ আমরা যদি সেখানেতে সম্পর্কটাকে লিখে নিই, কি লিখতে পারছি, দেখতো, দেখ এখান থেকে ঘটনা কি বলছি, দেয়া আছে কি, দেখতো √(x = t + k)। তো দেখ আমি বোথ সাইডে তো এটা স্কোয়ার করতে পারবো, স্কোয়ার করলে আমাদের এখান থেকে ঘটনাটা কত পেয়ে যাচ্ছে, দেখতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো আমরা সবাই শিখেছি এক্স তাকে বলা হচ্ছে কি, তোর সরণ। সরণকে যদি একবার সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমরা কাকে পাই, সবাই শিখেছি আমরা পাই হচ্ছে ভেলোসিটি। তো রাইট সাইডে তো ডিফারেন্সিয়েট করলে কত পাচ্ছি, দেখতো 2t। কে স্কোয়ার কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন শূন্য। রাইট সাইডের এই কোয়ান্টিটিটার ডিফারেন্সিয়েট করলে কত আসছে, 2t। এর ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাচ্ছি, 2k। তাহলে তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতো, যে সরণ অর্থাৎ এক্স, তার ইকুয়েশন ছিল এটা।
দেখ সরণের ইকুয়েশন কোয়েশ্চেনেতেই বলা ছিল, সেটা ছিল আমাদের পেয়েছিলাম হচ্ছে এটা। সেখান থেকে বেগের আমরা সমীকরণ কত পেলাম দেখো, 2t, 2k তো কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমরা তার সমীকরণকে পেয়ে গেলাম কত, 2t প্লাস c হলো। এবারেতে দেখ আমরা যদি এটার আবার অর্থাৎ এই যে ভেলোসিটি পেলাম তার আরো একবার ডিফারেন্সিয়েট করি, আরো একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কাকে পাই, নিশ্চয়ই আমরা শিখেছি অ্যাক্সেলারেশন বা তোর ত্বরণ, তাকে কি রকম ভাবে পাই, ডিভি বাই ডিটি। তাহলে দেখ এটার যদি ডিফারেন্সিয়েট করি তার সেখান থেকে পেলাম কত, 2, কেননা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত আছে, 0। তাহলে দেখ এখান থেকে আমাদের যে মেন বক্তব্য, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত, কনস্ট্যান্ট। তাহলে দেখ এখান থেকে আমরা তিনটে জিনিস পেলাম, একটা জিনিস দেয়া ছিল আর দুটো জিনিস আমরা ডিরাইভ করলাম। আমাদের দিয়ে দেয়া ছিল কোন কোয়ান্টিটিটা, এটা আমরা ডিরাইভ করলাম এই কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি। তো এখান থেকে দেখার পরে আমাদের কি দেখতে পাচ্ছি দেখো, বেগ সময়ের সাথে ব্যস্তানুপাতিক, বেগ দেখ সময়ের সাথে সমানুপাতিক আছে, ত্বরণ সময়ের সাথে সমানুপাতিক, দেখ ত্বরণ ধ্রুবক আছে। তাহলে 3 নম্বর পয়েন্টটাতে আমাদের কি বলা আছে দেখো, ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক, তাহলে সেটাই তো আমাদের 3 নম্বর পয়েন্টটা সেটাকেই ডিনোট করছে। তার মানে দেখ এখানটা থেকে আর আমাদের কোনো কিছু তাকানোর দরকার আছে, আমরা সিম্পল বলতে পারবো সি এর দাগের যে কোয়েশ্চেন সেটাই আসবে কত, এর উত্তর হলো। তাহলে এরকম ভাবে আমাদের কি করব না, যে কোয়েশ্চেন নাম্বার 2 আছে সেটাকে সলভ করে নেব। আমরা পরের কোয়েশ্চেনটা দেখে নেব। আমাদের পরীক্ষাতে কিন্তু এই ধরনের এমসিকিউ গুলোই আসার একটু বেশি চান্স আছে, সেই জন্য আমরা এই কোয়েশ্চেন গুলোকে একটু বেশি করে সলভ করে নিচ্ছি। দেখ এই ঘটনাটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, কোন গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়। তো কোন জিনিসটা সঠিক নয় সেটাকে বলতে গেলে আমাদের কিরকম ভাবে বলতে হচ্ছে দেখো, প্রথম কথা বলেছে কি, বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে, তাই তো। দেখ বেগ আর ত্বরণ কি সর্বদা একই দিকে থাকবে, নাও থাকতে পারে। তার উদাহরণ হিসাবে আমরা কাকে দেখে নিচ্ছি, মনে কর এখানটা থেকে এই যে কোনো একটা বস্তু আছে একটা সারফেসের উপর দিয়ে, আমাদের এখান থেকে কি দেখছি না, মনে করছি সেই বস্তুটা রাইট সাইড বরাবর সে মুভ করছে। তাহলে বস্তুটা আমি ধরে নিচ্ছি বস্তুটা রাইট সাইড বরাবর মুভ করছে, তাহলে আমাদের ধরছি কি এটা সমবেগে অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। তাহলে এই বডিটার ভেলোসিটির ডাইরেকশন কোথায়, না আই ক্যাপ বরাবর। দেখ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এটার এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিলারেশন তার ভ্যালু 0। কিন্তু একটা জিনিস কি তোরা লক্ষ্য করেছিস, এখানে বস্তুটার ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন আছে, সেই অ্যাক্সিলারেশনটা কার সাথে সমান, গ্র্যাভিটেশনের সাথে সমান। তাহলে তোরা একবার আলোচনা করে দেখ যে দেখ আমাদের বস্তুটার বেগ ছিল কোথায়, এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু বস্তুটার আমাদের দেখতে পেলাম কি ওয়াই অ্যাক্সিস বরাবর তার ত্বরণ আছে। তাহলে দেখ বস্তুর ত্বরণ আর বেগ যে একই দিকে থাকবে সেটা নয়, তার মানে আমাদের এই যে কোয়েশ্চেনটা এটা আমাদের হলো কি ভুল হলো। পরের কথাটা আমাদের বলা হয়েছে কি দেখতো, বেগ ও ত্বরণ একই দিকে থাকতে পারে, হ্যাঁ একই দিকে থাকতে পারে, অবশ্যই একই দিকে থাকতে পারে, না থাকার কোনো কিছু কারণ নেই। একই দিকে না থাকার কোনো কারণ নেই। দেখ হলো কি, এই ঘটনাটার ক্ষেত্রে বস্তুটা ডান দিক বরাবর আমাদের একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছিল, মানে কিরকম ঘটনার কথা বলছি দেখ, এই বস্তু আছে, এই বস্তুটার উপর আমরা কি করেছি, এই দিক থেকে একটা কনস্ট্যান্ট ফোর্সকে অ্যাপ্লাই করেছি। কনস্ট্যান্ট ফোর্সকে অ্যাপ্লাই করলে বুঝতে পারছিস বস্তুটার অ্যাক্সিলারেশন আসবে এক্স অ্যাক্সিস বরাবর, তার ভ্যালু কত, ফোর্স বাই এম। তাহলে এখান থেকে যে অ্যাক্সিলারেশন সেটা এক্স অ্যাক্সিস বরাবর, তাই আমরা দেখে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর বডির অ্যাক্সিলারেশন হচ্ছে কতখানি, এফ বাই এম আই ক্যাপ। তো দেখ যদি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন থাকে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিও থাকবে, তার কারণ কি এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি মানে কত শিখেছি আমরা, ইউ প্লাস এটি। দেখ আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে সেখান থেকে আসছে কত, এ ইন্টু টি,
অর্থাৎ দেখ না তার ভ্যালু কত, fm ইন্টু টি, সেটা কোথায় আই ক্যাপ বরাবর। মানে বুঝতে পারছি কি আমরা, কোন বস্তুর এক্স অ্যাক্সিস বরাবর যদি অ্যাক্সিলারেশন থাকে, সেই একই পয়েন্ট বরাবর আমাদের কি দেখতে পাবো, বস্তুটার ভেলোসিটিকেও দেখতে পাবো। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে আমাদের দেখলাম কি, একই দিক বরাবর বস্তুর অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি সেটাও থাকতে পারে। তার মানে আমরা বুঝলাম কি, এই জিনিসটা আসবে কি, রাইট। বলা আছে কি, বেগ ও ত্বরণ পরস্পরের বিপরীত দিকে থাকতে পারে। হ্যাঁ, থাকতেই পারে। বেগ আর ত্বরণ পরস্পরের বিপরীত দিকে না থাকার কোনো কারণ নেই। আমাদের দেখলাম কি, বেগ ওপরের দিকে যাচ্ছে, কোনো একটা বডিকে ধরে নে না, দেখ এরকম কথা, কোন একটা বডিকে আমি সমান বেগে আমি কি করছি, ওপরের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে দেখ ওপরের দিকে আমাদের এখান থেকে ভেলোসিটিটাকে আমি বললাম কি সমান বেগে ওপরের দিকে নিয়ে যাচ্ছি। তো ভেলোসিটি তাহলে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের লিখবো কত, ভেলোসিটিটা সেটা আসছে কত, ভি ভি জে ক্যাপ। কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে সেটার ভ্যালুসটা কত আসবে, অ্যাক্সিলারেশন নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে দেখ এখানটা থেকে আমরা এটাও বুঝে নিচ্ছি যে বডির অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি একটার একটার উল্টো দিকে হতে পারে। তার মানে আমরা বুঝে নিলাম কি 3 নম্বর ঘটনাটা। তাহলে এটাও হলো কি আমাদের সঠিক। বেগ আর ত্বরণ পরস্পরের সাথে তির্যক ভাবে থাকতে পারে, দেখেই তো নিলাম যে দেখ না এই ঘটনাটার ক্ষেত্রে, এই 1 নম্বর ঘটনাটার থেকে বেগ একদিকে, অ্যাক্সিলারেশন একদিকে, তির্যক ভাবে তো আছেই। তার মানে কি এটাও সঠিক। তার মানে এই অপশন গুলোর ক্ষেত্রে ফুল অপশন কোনটা আসছে, শুধুমাত্র দেখতে অপশন নাম্বার এটা আমাদের ভুল আসছে। তাই এই যে কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব, না এখানে সঠিক অ্যান্সার হিসেবে আমরা অ্যান্সার এ কে ট্রিট। বোঝা গেল? এইভাবে আমাদের কোয়েশ্চেন 3টাকে দেখতে হবে। একটু বড় কোয়েশ্চেন, কিন্তু তোরা করতে পারবি। চল পরেরটাকে দেখবো। বলা আছে কি, দেখ তো বক্রপথ বরাবর গতিশীল কণার গতি সর্বদাই দ্বিমাত্রিক। হ্যাঁ, মানে একমাত্রিক গতি মানে কি, বস্তু সর্বদা সরল রেখা বরাবর চলবে। তাহলে আমাদের এখান থেকে বুঝছি কি, যদি কখনো কোনো জিনিস বাঁকা পথ বরাবর যায়, তাহলে সেটার জন্য আমাদের সর্বদাই কি থাকতে হবে, না সেটাকে দ্বিমাত্রিক গতি হতে হবে। তার মানে দেখ একের দাগের যে কোয়েশ্চেনটা, সেই একের দাগের কোয়েশ্চেনটা আমাদের কি, একের দাগের কোয়েশ্চেনটা সঠিক। তার মানে আমাদের এখান থেকে কথাটা কি শিখেছিলাম, দেখো একমাত্রিক গতি, তার যদি আমরা সংজ্ঞাটা দেখি, তার সংজ্ঞাটা দেখলেই কিন্তু আমাদের এখান থেকে কোয়েশ্চেনটা হয়ে যাবে। তাহলে একমাত্রিক গতি মানে আমাদের বুঝেছি কি, বস্তু সর্বদা সরল রেখা বরাবর চলবে। তাহলে দেখ বক্রপথ মানে আমাদের দেখতে পাচ্ছি কি, নিশ্চয়ই সেটা সরল রেখা নয়। তার মানে আমরা সেখান থেকে নিশ্চয়ই বলতে পারবো কি, দেখ তো এই যে কোয়েশ্চেন এটা বক্রপথে যাচ্ছে, তাহলে সেটা দ্বিমাত্রিক হবে, তাহলে অবশ্যই সেটা সঠিক হবে। পরের কথাটাতে কি বলেছে দেখ তো, একমাত্রিক গতির ক্ষেত্রে, একমাত্রিক গতির ক্ষেত্রে সুষম বেগে গতিশীল কণার গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মান সমান। হ্যাঁ, যদি বেগটাই কনস্ট্যান্ট থাকে, তাহলে তো সেখান থেকে সেটা কি গড় বেগ নেই বা তাৎক্ষণিক বেগ নেই, প্রত্যেক মুহূর্তে তার বেগ সমান। তাহলে প্রতি মুহূর্তে যদি বেগ সমান নেই, তার গড় নেই বা তাৎক্ষণিক নেই, সেটার ভ্যালুটা তো সবসময় সেম আসবে। তাই আমাদের এখান থেকে দেখছি কি, না এই বি এর দাগেরটাও কারেক্ট। পরের কথাতে বলা আছে কি, একটি নির্দিষ্ট সময়ের অবকাশে গড় দুটি কখনো গড় বেগের থেকে কম হবে না।
দ্রুতি মানে কি? দ্রুতি মানে আমরা সর্বদা শিখেছি টোটাল পাথ বা টোটাল কতখানি ডিস্টেন্স যাচ্ছে। আর বেগ মানে কি? আমরা শিখেছি টোটাল কতখানি সরণ হচ্ছে। যেহেতু আমরা শিখেছি কত যে আ ডিসট্যান্স কখনো ডিসপ্লেসমেন্ট এর থেকে কম হয় না। তাই গড় দ্রুতিও কখনো আমাদের গড় বেগের থেকে কম হতে পারে না। মানে দেখ আমাদের ১ এর দাগের পয়েন্টটাতে এটা আমি ডিসক্রাইব করলাম এটা রাইট হবে। ২ এর দাগের যে পয়েন্টটা ছিল সেটাকেও ডিসক্রাইব করলাম সেটাও রাইট হবে। ৩ এর দাগের যে পয়েন্ট আছে সেটাকে ডিসক্রাইব করলে কি দেখলাম দেখ তো? আমরা বলছি কি না আমরা সবাই শিখেছি সরণ কি হয়? না লেস দ্যান ইকুয়াল টু আ দূরত্ব। ওকে? এবারেতে দেখ আমরা সবাই কি শিখেছি? সরণ কে মানে বোথ সাইড কে আমি সময় দিয়ে ভাগ করে দিলাম। তাহলে সেটা আসছে কত? সেটা আসছে এরকম দূরত্ব বাই এটা। এবার দেখ সরণ বাই সময় তাকে আমরা বলেছি কি বেগ। তাহলে আমাদের কি আসছে বেগ সর্বদা লেস দ্যান ইকুয়াল টু দ্রুতি হবে। তাহলে দেখ দুদিকটাতেই যদি আমাদের গড় অ্যাড করি মানে দুদিকটাতেই যদি আমরা এভারেজ কথাটা বলি তাহলে এভারেজ এর বেগ বেগ মানে কত এভারেজ ভেলোসিটি সেটা সবসময় আসছে কি আমাদের লেস দ্যান ইকুয়াল টু এভারেজ স্পিড। তাই তো? তাহলে দেখ আমাদের সবসময় দেখে নিলাম কি যে গড় বেগ কখনো গড় দ্রুতি কখনো গড় বেগের মানের থেকে কম হবে না। দেখতেই পাচ্ছিস গড় দ্রুতিটা সবসময়তে কি থাকছে? না আমাদের গড় বেগের থেকে বেশি হচ্ছে। তার মানে আমাদের যে ৩ এর দাগেরটা আছে ৩ এর দাগেরটাও আমাদের কি হয়ে গেল? কারেক্ট। ওকে? আ পরের কথা আসছে কি দেখ তো কণার তাৎক্ষণিক বেগের অভিমুখ সর্বদা গতির অভিমুখ বরাবর হয়। এটা কিন্তু নাও হতে পারে। ওকে? আ গতি, গতি মানে কি? সে কোন বরাবর মুভ করছে। তাৎক্ষণিক তার জিনিসটা কিন্তু আলাদা হতেই পারে। তো সেই জন্য আমাদের যে ডি এর দাগের অপশনটা আছে এটা কিন্তু ভুল হবে। ওকে? তার মানেতে আমাদের এখান থেকে এই যে ঘটনাটা দেখে নিলাম, এই ঘটনাটার ক্ষেত্রে ৫ এর দাগের যে কোয়েশ্চেনটা আছে, সেই ৫ এর দাগের কোয়েশ্চেনটার উত্তর হিসাবে আমরা কাকে ট্রিট করে নেব? না অপশন ডি কে ট্রিট করব। এবারেতে দেখ আমরা এখান থেকে ৬ এর দাগের কোয়েশ্চেনটা দেখি। ওকে? ৬ এর দাগের কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি বলা হয়েছে একটুখানি তোরা নিজেরাই পড়ে দেখ, করতে পারবি এমন কোনো কঠিন জিনিস তো বলা নেই। কিসের কথা বলছে দেখ। হলো? পারবি রে? এখানটাতে কিসের কথা বলা হয়েছে দেখ তো? দেখ বলেছে আ সঠিক বিবৃতিটি নিন। বলা হয়েছে কি দেখ তো সরণ শূন্য কিন্তু গড় বেগ শূন্য নাও হতে পারে। আমাদের দেখ ভাই সরণ শূন্য কিন্তু গড় বেগ শূন্য নয়। আমরা কি শিখেছি? যে ধরনেরই বেগের কথা হোক। বেগ মানেই তো আমরা শিখেছি সরণ বাই সময়। তাহলে দেখ যদি সরণ শূন্য হয়ে যায়, তার মানে আমাদের নিশ্চয়ই বলব কি তার বেগও শূন্য হবে অর্থাৎ বেগ শূন্য হলে তো গড় বেগ শূন্য। তাহলে ১ এর দাগেরটা আমাদের কি আসবে? যে অবশ্যই ভুল। তার কারণ কি সরণ শূন্য হলে গড় বেগ অবশ্যই শূন্য হবে। তার মানে দেখে নিচ্ছিস কি ১ এর দাগেরটা ভুল। বলা আছে কি কোন কণার দ্রুতি ও বেগ উভয়ই শূন্য হতে পারে আবার নাও হতে পারে। দেখ এটা একদম সঠিক কথা বলা আছে। তাহলে আমাদের আর বাকি জিনিস দেখার দরকার নেই। হলো? তাহলে আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব? না অপশন বি কে। দেখ
পরের কোয়েশ্চেনেতে চলে। পরের কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, না একটি কণার সরণ সময় সম্পর্কটি, মানে এক্স ভার্সেস টাইমের রিলেশন এটা দেওয়া আছে, দিয়ে বলেছে বস্তুটা কিরূপ গতি নিয়ে চলছে, তাই তো। তো এবারেতে দেখ, আমাদের যদি এখান থেকে কয়েকটা ডিফারেন্সিয়েট করি, কি কি পাচ্ছি দেখ তো। এক্স ইকুয়াল টু আলফা বিটা গামা দিয়েছে, আমি ওটাকে সহজ করে লিখতে গেলে অসুবিধা হয়, তাই আমি এ বি সি নিয়ে নিলাম। ওকে, দেখ আমি যদি এখান থেকে করি কি রকম কথা, যে ভেলোসিটি বের করলাম। ভেলোসিটি মানে কত আছে, সবাই শিখেছি ডিএক্স বাই ডিটি। তার ভ্যালুটা কত পাচ্ছি দেখ তো, 280 প্লাস বি। এটাকে যদি আবার আমরা আরো একটা ডিফারেন্সিয়েট করি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে সেখান থেকে দেখ ডিফারেন্সিয়েট করলে এর ভ্যালু কত চলে আসবে, 2a। দেখ তো এখানেতে এই এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের, হ্যাঁ যেন কেউ ভুল করে ফেলিস না। এই এটাকে আমরা পেলাম কত, অ্যাক্সিলারেশন, রাইট। আর এখান থেকে সেটা পেলাম, এই এটা ছিল কি কনস্ট্যান্ট, তাই আমরা পেলাম কি অ্যাক্সিলারেশন, সেটা পেয়ে গেলাম কি কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাকে আমরা বলবো কি সুষম ত্বরণ। তাহলে অ্যাক্সিলারেশন ধ্রুবক, তাহলে আমরা সেখানেতে ঘটনাটাকে বলবো কি সুষম ত্বরণ। তাহলে দেখ আমাদের সেই অপশনটা কোথায় বলে দেয়া আছে, একটু নজর রাখতেই দেখতে পাবি সেটা কোথায় আছে, অপশন বি তে। তাহলে আমরা এখানটা থেকে দেখে নেব কি সাতের দাগের যে কোয়েশ্চেনটা, তার অ্যান্সার কোথায় চলে আসবে, অপশন বি। চল পরেরটা দেখবো। এখানটাতে বলা আছে কি দেখো, একটি গাড়ি সরল রেখা বরাবর চলছে। তো সরল রেখা বরাবর চলার সময় সেখান থেকে বলেছে কি না প্রথম অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার এবং পরের অর্ধাংশ 60 কিলোমিটার পার আওয়ারে অতিক্রম করেছে, দিয়ে বের করতে বলেছে কি গাড়িটির গড়। এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, আমি তোদের যখন থিওরিতে কথা বলেছিলাম একদমই সহজভাবে জিনিসটাকে তোরা কথাটা বলতে পারবি। সেটা হচ্ছে কি দেখতো না, ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটিতে কভার। ওকে, আমাদের তাহলে এখান থেকে বলা আছে কি সম দূরত্ব, সম দূরত্ব আলাদা বেগে কভার করছে, আলাদা বেগে অতিক্রম করছে। তাহলে সম দূরত্ব যদি আমাদের আলাদা বেগে অতিক্রম করে, আমরা সবাই কি ঘটনা শিখেছি বলতো, সম দূরত্ব আলাদা বেগে অতিক্রম করছে। সম দূরত্ব যদি আলাদা বেগে অতিক্রম করে, সবসময়তে দেখবো কি আমাদের এক ঘটনাটা এরকম আসছে। দেখ এই কথা, এটা ছিল টোটাল ডিস্টেন্স এস, রাইট। তার মধ্যে এই অর্ধেকটা সে গেছে কোথায়, v1 ভেলোসিটিতে, বাকি অর্ধেকটা গেছে v2 ভেলোসিটি, হলো। তার জন্য আমাদের যদি আমাদের বের করতে বলে কি অ্যাভারেজ বা গড় স্পিড কত আসবে বা গড় ভেলোসিটি কত আসবে, সবসময়তে আমরা আমাদের এর জন্য এই যে কমন ফর্মুলাটা শিখেছিলাম, ভি অ্যাভারেজ ইকুয়াল টু কত হয়, 2v1 v2 ডিভাইডেড বাই v1 v2, এই ফর্মুলাটাকে ব্যবহার। ওকে, কোয়েশ্চেন কিন্তু এরকমও হতে পারে। আবার দেখ আরো একটু ডেপথে গিয়ে কথা বললো, কিরকম কথা বললো দেখ, এই যে সমান দূরত্বটা আছে, সমান দূরত্বটার মধ্যে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করা হয়েছে। এই পার্টটা হলো এস বাই থ্রি, মানে টোটালটা ছিল এস, এটা হলো এস বাই থ্রি, এটা হচ্ছে এস বাই থ্রি। এই তিনটে সমান দূরত্ব, প্রথমটা গেছে v1 ভেলোসিটিতে, পরেরটা গেছে v2, তারপরেরটা গেছে v3। তো সেই সময়তে যদি আমাদেরকে অ্যাভারেজ বের করতে বলে, আমাদের সবসময়তে অ্যান্সারটা কত আসবে দেখো, 3v1 v2 v3 ডিভাইডেড বাই আমাদের থাকে কত, v1 v2 প্লাস v2 v3 প্লাস v1 v3। ওকে, তাহলে এই সমীকরণগুলোর সাহায্যে আমরা এটাকে কিন্তু সলভ করে নিলে আমাদের ঘটনাটা ইজি আসবে।
তো এবারেতে দেখ আমাদের এখানটা থেকে যে ঘটনাটা দিয়েছে দুটো পার্টের কথা বলা আছে, তাহলে আমি এখান থেকে যদি এটার অ্যান্সারটার কথা ভাবি, দেখ না ভি অ্যাভারেজ ইকুয়াল টু কত দেখছি 2, ভি ওয়ানটা কত আছে 40, ভি টু কত আছে 60 ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে 40 প্লাস 60 কত আসছে 100, দুটো জিরোকে কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি 4 6 24 আর 2 কত আসছে 48, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কত 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে কোয়েশ্চেনটা অর্থাৎ কোয়েশ্চেন 8, এটার ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে আমরা কাকে ট্রিট করে নেব না অ্যান্সার আসবে অপশন সি। বোঝা গেল পয়েন্টটা? পরের কথায় চল। এখানে তো একটা জিনিস দেখ, আমার কোয়েশ্চেনটা একই জিনিস দুবার কপি হয়ে গেছে, মানে আগেরটাতেও যা ছিল দেখ, তো প্রথম অর্ধাংশ গিয়েছিল 40 কিলোমিটার পার আওয়ারেতে, হুম, আর পরের অর্ধাংশ তোর গিয়েছিল কতখানি দেখতো 60 কিলোমিটার পার আওয়ারে। এখানেতে কোয়েশ্চেনটা কি বলেছে দেখতে একটু ডিফারেন্ট করে দিয়েছে, প্রথম অর্ধেক সময়, ওকে, তাহলে এখান থেকে একটুখানি বোঝার চেষ্টা কর, বলেছে কি প্রথম অর্ধেক সময় একটা ভেলোসিটিতে গেছে, পরের অর্ধেক সময় আরেকটা ভেলোসিটি গিয়ে তোদেরকে বের করতে বলেছে কি গাড়ির গড়বেগ। আগের কোয়েশ্চেনটার থেকে একটু আলাদা, কিরকম কথা দেখছিস দেখ তো, মনে কর এই হচ্ছে টোটাল রাস্তা, টোটাল রাস্তাটা যেতে তার টাইম লাগে কতখানি, ধরে নে তার টাইম লাগে হচ্ছে টি, তার মধ্যে টি/2 সময়, ওকে, আমি কথাটা বলছি কি দেখো টি/2 সময়, টি/2 সময় সে গেছে কোন ভেলোসিটিতে, টি/2 সময় সে গেছে যে ভেলোসিটি সেটাকে আমি ধরে নিলাম কত v1, বাকি টি/2 সময় যে যেটা সে দূরত্ব অতিক্রম করেছে আমি ধরে নিচ্ছি সে কতখানি গেছে v2 ভেলোসিটি। তাহলে দেখ আমাদের এখান থেকে বলতে পারবো কি প্রথম যে টাইমটা আছে সেই টাইমের ক্ষেত্রে সে দূরত্ব অতিক্রম যদি s1 করে, তার দূরত্ব অতিক্রম আমরা কত শিখেছি ভেলোসিটি ইনটু টাইম, তাই তো, ভেলোসিটি ইনটু টাইম। প্রথম পার্টের ক্ষেত্রে ভেলোসিটি ছিল কত v1, টাইম ছিল কত t/2, তাহলে দ্বিতীয় পার্টের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা এরকম ভাবে বের করতে পারবো যে ভেলোসিটি ইনটু টাইম, দ্বিতীয় পার্টে ভেলোসিটি কত ছিল v2, সময় কত ছিল t/2, তাহলে আমরা এখান থেকে লিখে নিলাম যে প্রথম পাতে কতটা দূরত্ব অতিক্রম আর দ্বিতীয় পাতে কতটা দূরত্ব অতিক্রম করছে। আমাদের বের করতে বলেছে কি গড় বেগ, তাহলে সেটাকে বের করার জন্য আমরা কি রকম করছি দেখো ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা কত শিখেছি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স বলতে গেলে কত পাচ্ছিস না s1 প্লাস s2 ডিভাইডেড বাই টোটাল টাইম মানে t1 প্লাস t2, দেখ s1 প্লাস s2, s1 প্লাস s2 করতে গেলে তোর কত আসছে v1 ইন্টু t/2, আর পরেরটার ক্ষেত্রে s2 মানে কত পাচ্ছি v2 ইন্টু t/2, নিচে কি ঘটনা আসছে রে, নিচে ঘটনা আসছে t1 প্লাস t2 মানে কত টোটাল টাইম কত আছে t, তাহলে দেখ ওপর থেকে যদি আমি v1 কমন নিয়ে নিই তোর কত আসছে ভিতরে t/2 প্লাস t/2 মানে কত আসছে t, নিচে কত পেলি, সরি আমার একটু লিখতে ভুল হয়ে গেল, ওপরটা থেকে আমাদের কাকে কমন নিয়ে নিতে পারবো t/2 কে কমন নিয়ে নিতে পারবো, t/2 কে কমন নিলে ওপরটাতে কত পাচ্ছি v1 প্লাস v2, আর নিচে কত ছিল আগে থেকেই আরো একটা t ছিল, তাহলে 80 কেটে গেল, গেলে তোদের দেখতে পাচ্ছি কত যদি আমাদের ইকুয়াল টাইম ডিফারেন্ট ভেলোসিটিতে যায় তখন আমরা অ্যাভারেজ ভেলোসিটি কত দেখে নিলাম বা অ্যাভারেজ বেগ কত দেখে নিলাম v1 প্লাস v2। তাহলে তো দেখ এই যে ঘটনাটা আমরা দেখলাম না, এই ঘটনাটার সময়তে আমাদের অ্যান্সার কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস যে এই ঘটনার সময় দেখ দুটো পার্ট গিয়েছিল, প্রথম পার্ট গিয়েছিল 40 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড পার্ট গিয়েছিল কত 60 কিলোমিটার, তাহলে তোরা এখান থেকে বলতে পারবি কি ভি অ্যাভারেজ v1 প্লাস v2 মানে 40 প্লাস 60 বাই 2, মানে সেখান থেকে পাচ্ছিস কত, সেখান থেকে পাচ্ছিস 100/2 মানে অ্যান্সার কত পাবি 50 কিলোমিটার পার, ওকে। তাহলে এই যে কোয়েশ্চেনটা দুটো কোয়েশ্চেনকেই তোরা ঠিকঠাক ভাবে দেখে যাবি, দেখে গেলে তোরা দুটো কোয়েশ্চেনই অ্যাটেন্ড
তাহলে দেখলে কি দেখতো, কোয়েশ্চেন নাম্বার 9 তার অ্যান্সার চলে আসছে কত, অপশন সি। খুব মাথা ঠান্ডা রেখে করবি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। জানবি যে এরকম ধরনের কোয়েশ্চেন তোদের পরীক্ষা কিন্তু আসতে পারে এবং সেটাকে সঠিকভাবে সলিউশনও তোদের করতে হবে। বুঝে গেল পয়েন্টটা? এরপরেতে আমরা পরের পার্টটাতে যাব। দেখ কি কথা বলছি। দেখ, আচ্ছা 10-এর দাগেরটার জন্য তোদের একটু আগেই কিন্তু আমি রুলস শেখালাম। দেখ তো মনে করে দেখ তো, কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস সেই জন্যই করতে বলি যাতে করে তোদের সমস্ত ঘটনাটা একদম প্রপার ক্লিয়ার হয়ে যায় তোদের। দেখ তো এখানটাতে কি বলেছে। দেখ, প্রথম 1/3 ভাগ একটা ভেলোসিটি, পরের 1/3 ভাগ আরো একটা ভেলোসিটি, তারপরের 1/3 ভাগ আরো একটা ভেলোসিটি। তোদের একটু আগেই শেখালাম না? দেখ, তিনটে পার্টে যদি ভাগ করা থাকে তার জন্য তোদের এই ভেলোসিটিটা দেখাতে গেলে কি করেছিলিস, কোন ফর্মুলা ব্যবহার করেছিলিস, 3v1v2v3 ডিভাইডেড বাই v1v2 প্লাস v2v3 প্লাস v1v3। ওকে, তাহলে দেখ এই রুলসটাকে যদি তোরা এখানটাতে অ্যাপ্লাই করিস কত পাচ্ছিস দেখ তো। অ্যাভারেজ মানে গড় কত পাচ্ছিস দেখ, 3v1v2v3 ডিভাইডেড বাই কত আসছে, v1v2 প্লাস v2v3 প্লাস v1v3। তাহলে দেখ এখানে ভ্যালুগুলোকে বসা, 3 10 ইন্টু দেখ এখানটাতে আছে কত, 20 ইন্টু 30 গেল। নিচে কি আসছে দেখ তো, এখান থেকে কত ছিল, v1v2, তাহলে দেখ v1 ইন্টু v2। ওকে, তাহলে v1 ইন্টু v2 করলে কত আসছে, 10 ইন্টু 20, রাইট? প্লাস কত আছে দেখ তো, v2v3, তার মানে কত, v2 কালারটাকে একটুখানি বদলে নিয়ে কর, v2 v3, তাহলে v2 v3 করলে তোর কত চলে আসছে, এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস 20 ইন্টু 30। তারপরেতে কত আছে, v1 v3, v1 টা কোথায় আছে দেখ, এই যে v1, আর v3 কোথায়, এই যে এটা। তাহলে পরের পার্টটাতে লিখছিস কত, 10 ইন্টু 30। তাহলে দেখ এটাকে সিম্পলিফাই করে নিয়ে তোকে লিখতে গেলে কত পাচ্ছি দেখ তো। উপরেতে যা আছে থাক, এটাকে ঘাটার আপাতত আমাদের দরকার নেই। 10 ইন্টু 20 ইন্টু 30, নিচে কতখানি আসছে দেখ তো, 10 ইন্টু 20, তাহলে সেখানটাতে আসছে 200। তারপর এটা আসছে কত, 20 ইন্টু 30 কত আসছে, 600। 10 ইন্টু 30 সেটা আসছে কত, 300। তাহলে দেখ না, 300 200 500 600 কত আসছে, 1100। তাহলে সেখান থেকে কত পাচ্ছি, 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 30, নিচে আমরা কতখানি পেলাম না, 1100। তাহলে দেখ না, 200 600 800 300 1100, রাইট? একটা শূন্য কাটছে এখান থেকে, এই আরো একটা শূন্য কাটছে। তাহলে এখানটা থেকে আমাদের যে জিনিসটা পেয়ে গেলাম সেটা পাচ্ছি কত, 3 10 30, 3 3 2 6, 3 18, আর 10 কত আসছে, তাহলে উপরটাতে আসছে 180, রাইট? নিচে কত আছে, 11। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কত, 180/11, 180/11 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই ঘটনাটাই কি, এইটার ক্ষেত্রে অ্যাভারেজ। তাহলে দেখ এখানটা থেকে অ্যান্সারটা কোথায় আছে, 1 2 3, 3 তে দেখতো কত আছে, 180/11। তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার কত আসবে, অপশন সি। বুঝা গেল? দেখ মোটামুটি কিন্তু একই ধরনের কোয়েশ্চেন, এই ধরনেরই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে আসার বেস্ট চান্সেস। সে তোরা বোর্ডের পরীক্ষা বল, তোরা নিটের পরীক্ষা বল, বা জেইর পরীক্ষা বল, যার কথাই বল না কেন, কোয়েশ্চেন কিন্তু বেসিক জায়গাগুলো হচ্ছে এটা। হুম, তো চল তারপরের পার্টটা। ভালোভাবে পড়বি, পড়ার পরে এটাকে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, কিরকম কোয়েশ্চেনটা আছে একটুখানি দেখতো।
এক্স অক্ষ বরাবর একটি কণার অবস্থান তোর দেয়া আছে হচ্ছে কতখানি দেখতো, এক্স ইকুয়াল টু 8 প্লাস 2 দিয়ে তোদের এখান থেকে কাজ কি করতে বলেছে, টি ইকুয়াল টু 3 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ড এই সময়ের অবকাশে আমাদের বের করতে বলেছে কত, গড় বেগ। বেগ, গড় বেগ, গড় বেগ মানে আমাদের বলছে কি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে আমরা সবাই শিখেছি কত, দূরত্ব মানে ডিসপ্লেসমেন্ট কতখানি হচ্ছে, মানে এখানে তো সেটাকে তো এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, তো আমি চল এটাকে এটা লিখলেই বেটার, আমি লিখে দিই কত, ডেল্টা এক্স কতখানি হচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা টি। দেখ এখানে তো সময়ের ব্যবধান কত আছে, 3 থেকে 5, তাহলে সময়ের ব্যবধান কত, খুবই সহজ কথা, মানে 5 মাইনাস 3 করলে কত পেয়ে গেলাম 2। এবারেতে আমাদের জানতে চেয়েছে কি না ডেল্টা এক্স, ডেল্টা এক্স মানে কি, সবসময় আমি শিখেছি কি লিখতে হয়, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে দেখ আমি এখান থেকে এবারে করবো কি, এক্স টু এর ভ্যালু বের করবো আর এক্স ওয়ান এর ভ্যালু বের করবো। এক্স টু মানে কি, টি যখন 5 সেকেন্ড সেই সময় বস্তুর অবস্থান, তাহলে দেখ সেখান থেকে লেখার সময় কত লিখতে পারছি, 8 প্লাস 2 ইন্টু টি স্কোয়ার, 2 ইন্টু টি স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত 25, তাহলে এখান থেকে পাচ্ছিস কত, 25 দিয়ে 50 আর 8, তাহলে কত পাচ্ছিস 58। এক্স ওয়ান মানে কত, দেখ এখান থেকে সিম্পল লেখা আছে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, তাহলে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এই সমীকরণটাকে আবার ব্যবহার করব, ব্যবহার করে আমরা করব কি না ইনিশিয়াল পজিশন কত ছিল সেটাকে বের করব। তাহলে দেখ 8 ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার মানে কত 9, তাহলে এখান থেকে পাচ্ছি কত রে, 9 2 18 আর 8, তাহলে পাচ্ছি কত 26। তাহলে তে এই দুটো জায়গা থেকে যদি আমরা বের করি x2 মাইনাস x1, তাহলে কত পাচ্ছি 58 মাইনাস 26, তাহলে দেখ না এখান থেকে পাচ্ছি কত 2 3 32। তাহলে দেখ এই জিনিসটাকে যদি আমরা এখানটাতে এবার বসাই কত আসছে দেখ তো, 32/2, তাহলে 32/2 করলে আমরা কত পাই, সবাই জানি 16। তাহলে এখান থেকে দেখে নিলাম কত, যে অ্যাভারেজ যে ভেলোসিটিটা সেটা পাবো কত, 16 মিটার পার সেকেন্ড। কোথায় আছে দেখো, অপশন 2। তাহলে এই যে কোয়েশ্চেন 11 এটার ক্ষেত্রে এমসিকিউ কোয়েশ্চেনটার অ্যান্সার কত পাবি, সিম্পল কথা তোরা বলবি যে হচ্ছে সেটা বি। বলো, এরপরেতে আমরা পরেরটা বলেছে কি দেখ ভালো করে পড়ে দেখ, একটি গাড়ি এ থেকে বি তে গেছে 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখান থেকে আমাদের যে ভেলোসিটির কথা, প্রথম যে ভেলোসিটি ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি কি প্রথম এ থেকে বি তে যাওয়ার সময় তার ভেলোসিটি হচ্ছে কত 40 মিটার পার সেকেন্ড, আবার বি থেকে এতে এসছে তখন তার ভেলোসিটি কত 60 মিটার, তাহলে পরবর্তী অধ্যায়তে তার ভেলোসিটি কত 60 মিটার। কিন্তু একটা কথা কি তোরা বুঝতে পারলি, এ থেকে বি তে যাচ্ছে যা দূরত্ব, আবার বি থেকে এতে আসছে তখন তো সেম দূরত্বই অতিক্রম করছে, তার মানে কি ইকুয়াল দূরত্ব ডিফারেন্ট স্পিডে যাচ্ছে। তাহলে ইকুয়াল দূরত্ব যদি ডিফারেন্ট স্পিডে যায় তখন তোদের সেখান থেকে বলতে পারবি কত, গড় দ্রুতির মান কত আসবে, গড় দ্রুতির মান তোরা কি দেখছিস, ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটি, তাহলে সেখান থেকে গড় দ্রুতির মান মানে অ্যাভারেজ যে আমাদের কি বলা হচ্ছে স্পিড, তাহলে সেখান থেকে বলছে কি দেখতো অ্যাভারেজ স্পিড। তার জন্য তো ফর্মুলা কত শিখলাম, 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, তাহলে দেখ না কত পাচ্ছি 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 মানে কত আসছে 100, 0 0 0 0 কাটছে, তাহলে 4 6 24 2 48 মিটার পার সেকেন্ড। এটা চলে গেল কার ক্ষেত্রে, অ্যাভারেজ স্পিড মানে গড় দ্রুতি। এবারে তো আমাদের আরো চেয়েছে কি দেখতো, গড় বেগ। ওকে, গড় বেগ মানে আমরা সবাই কি শিখেছি, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে দেখ অ্যাভারেজ দ্রুতি ওটা পেয়েছি, এবারে করছি কত অ্যাভারেজ ভেলোসিটি। ভেলোসিটি বলতে গেলে কি করব, এর মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে দেব, তাহলে দেখ এটা আসছে কি অ্যাভারেজ ভেলোসিটি,
অ্যাভারেজ ভেলোসিটির সময় আমরা কি শিখেছি? আমরা সবাই শিখেছি অ্যাভারেজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? নেট ডিসপ্লেসমেন্ট। ওকে? মানে কি আমরা বলছি কি? আ নেট ডিসপ্লেসমেন্ট মানে বেসিক্যালি সেটাকে আমাদের বলা উচিত কি? সরণ বাই সময় মানে টোটাল টাইম। সে টোটাল টাইম যাই লাগুক না কেন, দেখ বডিটার ক্ষেত্রে তোরা একটা কথা বুঝতে পারছিস যে গেছে যেখান থেকে মানে জার্নি শুরু করেছিল এ থেকে, রাইট? আবার দেখ সে ফিরেও এসছে কোথায়? এতে। তার মানে তোরা কি এটা বলতে পারবি না তার শুরুর বিন্দু আর শেষের বিন্দু একই? তাহলে তার সরণ কত? 0। তাহলে 0 বাই সময়, 0 বাই সময় মানে উত্তর কত আসবে? নিশ্চয়ই 0। তার মানে তোরা দেখ আ গড় দ্রুতি 48 মিটার পার সেকেন্ড, গড় বেগ সেটা আসছে কত? 0। তাহলে দেখ গড় দ্রুতি 48 মিটার পার সেকেন্ড, গড় বেগ 0 কোথায় আছে? অপশন ডি। তাহলে দেখ কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 এর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু করে দিচ্ছিস কোনটাকে? অপশন ডি। সুন্দরভাবে তাহলে এই জিনিসটাকে তোরা রেডি করে ফেলবি। এরপরে তো আমরা পরের কোয়েশ্চেন। কি বলেছে দেখ তো? একটি বল ভূমিতে পড়ে প্রতিক্ষিপ্ত হলো। মানে দেখ ওপর দিক থেকে আসছিল, কিরকম সিচুয়েশনটার কথা বলা হচ্ছে, এই ধর ভূমি আছে, ভূমিতে পড়ে প্রতিক্ষিপ্ত হলো। ধরে নে না এরকম উপর থেকে নিচের দিকে আসছিল, এরকম উপর থেকে নিচের দিকে আসছিল। কালারটা একটু চেঞ্জ করে নি। এই বলটা শুরুতে ওই টপ মোস্ট পয়েন্টে ছিল, ধাক্কা লাগালো, ধাক্কা লাগার পরেতে কি হলো? আবার উপরের দিকে উঠে গেল, প্রতিক্ষিপ্ত হয়েছে। তাহলে উপরের দিক থেকে উঠে গেল মানে কি? আমি একই লাইন বরাবর নিশ্চয়ই দেখাবো, কিন্তু আমাদের এখানে তো ছবিতে দেখানোর সুবিধার জন্য আমি দেখালাম কি এরকম ভাবে। তার মানে আমাদের গল্পটা কি আসছে? বডিটা এখান থেকে জার্নি শুরু করেছিল কোথা থেকে? পয়েন্ট এ থেকে। পয়েন্ট এ থেকে সে কোথায় এসেছিল? পয়েন্ট বি তে এসেছিল। পয়েন্ট বি তে ধাক্কা খেয়ে সে আবার উপরের দিকে উঠে গেল। এই যে লাল কালিটাতে এটা অ্যাকচুয়ালি কালোর উপরটাতেই হবে, সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। তাহলে এখান থেকে সে এরকম ভাবে এসে পৌঁছে গেছে কোথায়? পয়েন্ট সি। এটা কিন্তু সবাই একই লাইন বরাবর যাচ্ছে। দিয়ে বলেছে কোনটির অভিমুখ পরিবর্তিত হয়? ওকে, তো এখান থেকে তোরা কথা কি বলতে পারবি? দেখতো কার অভিমুখ পরিবর্তন? প্রথম কথা বলেছে কি দেখতো? শুধুমাত্র বেগের। হ্যাঁ, দেখতে পাচ্ছিস প্রথমে তো বেগটা কি আসছিল? উপর থেকে নিচের দিকে আসছিল। তারপরেতে কি হলো? না আবার সে উপরের দিকে উঠতে আরম্ভ করেছে। তার মানে তো তোরা দেখতে পাচ্ছিস কি যে বেগ, তাহলে প্রথমেতে বেগ ছিল কোথায়? প্রথমেতে বেগ ছিল আমাদের ডাউনওয়ার্ডস। ওকে? তারপরেতে আমাদের বেগ কোথায় পেলাম? ধাক্কা লাগার পর উপরের দিকে গেল। তার মানে তো আমরা দেখলাম কি বেগের ক্ষেত্রে আমাদের অভিমুখ পরিবর্তন হলো। গেল। এরপরেতে কে আসছে দেখ তো? ত্বরণ। ত্বরণ বলতে কে? এখানে তো ত্বরণ বলতে অভিকর্ষজ ত্বরণ। সে তুই যা কিছুই ঘটনা করিস না কেন, পৃথিবীতে যা কিছুই বদল করিস না কেন, অভিকর্ষজ ত্বরণ শুরুতেও নিচের দিকে ছিল, তারপরেতেও কি থাকবে? কি থাকবে? অভিকর্ষজ ত্বরণ সর্বদা নিচের থাকবে। তার মানে অভিমুখ কিন্তু আমাদের ত্বরণের কখনো পরিবর্তন হলো না। এরপরেতে কি আছে? সরণ। দেখ সরণ প্রথমেতে কি আসছিল? ভেক্টর কোয়ান্টিটি। সরণ মানে আমাদের সবাই শিখেছি কি সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। প্রথমেতে সে ওপর থেকে নিচের দিকে নামছিল। নিচের দিকে যা কিছু থাকে সেটা হয় কত? নেগেটিভ। কিন্তু পরে সে ওপরের দিকে উঠছিল। তার মানে তার কি হলো? সেটা পজিটিভ হলো। মানে তোরা দেখতে পাচ্ছিস সরণ প্রথমেতে ছিল নিচে, তারপরে সরণ কি হলো? ওপরে। তার মানে তোরা সেখান থেকে বলতে পারবি কি সরণ যেটা আছে তারও অভিমুখ পরিবর্তন হবে। তাহলে বেগ আর সরণ তারা অভিমুখ পরিবর্তন করবে, কিন্তু ত্বরণ যেমন ছিল তেমনই কিন্তু রয়ে যাবে। তাই আমাদের এখান থেকে দেখ অপশন বি কি বলা আছে? সরণ এবং বেগ তাদের অভিমুখ পরিবর্তিত হয়। তাই এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোরা কারেক্ট অ্যান্সার হিসেবে কাকে ট্রিট করবি? না অপশন বি। বোঝা গেল কথাটা? এরপরে তো আমরা পরেরটা।
কি বলা আছে দেখতো, ভিন্ন ভরের দুটি বলকে একই বিন্দু থেকে একসঙ্গে স্থিরাবস্থায় অবাধে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে কোন একটা পার্টিকুলার হাইট থেকে দুটো বডিকে তাদের ভিন্ন ভর মানে মাস আলাদা আলাদা তাদেরকে ছেড়ে দেওয়া। তো ছেড়ে দেওয়ার সময়তে তোদের বলা হয়েছে কি না, দেখ এখানটাতে আরো একটা কথা ইনফরমেশন হিসেবে দেয়া আছে, বায়ুর বাধা। ওকে, দেখ এখানটাতে কথাটা বলা আছে কি দেখো, বায়ুর বাধা উপেক্ষণীয়। তাহলে বায়ুর কিন্তু কোনো বাধা নেই। তো আমাদের দিয়ে বলেছে কি কোন জিনিসটা সঠিক, ভারী বল হালকা বলকে আগে ভূমি, আচ্ছা তার মানে এখান থেকে বের করতে বলেছে কিনা টাইমের কথা বের করতে বলেছে। আমরা যে ওপর থেকে আমাদের নিচের দিকে পড়ার সময় টাইম কতখানি লাগে তার জন্য আমরা ফর্মুলা কত শিখেছি রে, না ফ্রি ফলের সময় যদি কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে নামে তার জন্য ফর্মুলা শিখেছি কত, √2h/g। তার মানে তোরা কি কথাটা বুঝতে পারছিস না, যে এখানেতে ওপর থেকে নিচের দিকে আসার সময়তে টাইম কতটা লাগবে সেটা কার উপর নির্ভর করে, এইচ বলতে আমরা কাকে বোঝাচ্ছি, বস্তুটার উচ্চতা। আর কার কথা আছে, জি তো সর্বদাই ফিক্স, তার ভ্যালুস কত নিচ্ছিস 10 মিটার/সেকেন্ড। তার মানে তোরা বুঝতে পারছিস যে সময় সেটা কিন্তু এইচ এর উপর নির্ভর করে আর জি এর উপর। সেটা কিন্তু দেখ বডির যদি মাস এম তার উপর কিন্তু নির্ভরশীল নয়। ওকে, তার মানে এখানেতে বক্তব্য হচ্ছে কি, যে বস্তুটা ভারী বস্তু হতে পারে বা হালকা হতে পারে, দুজনেই কিন্তু একই টাইম পরেতে আমাদের নিচে এসে হাত করবে। তাহলে আমাদের এখান থেকে কি দেখে নিচ্ছিস, দুটো বডি কিন্তু একই টাইমে নিচে এসে টাচ করবে। এবারে দেখ প্রত্যেকটার ক্ষেত্রে একই টাইমে নিচে টাচ করলে তোরা সবাই কি লিখেছিস, ভি ইকুয়াল টু কত হয়, ইউ প্লাস এটি। তাহলে দেখ টাইম যদি সেম হয়, অ্যাক্সিলারেশন তো সবার সেম, তাহলে টাইম সেম হলে নিশ্চয়ই বুঝতে পারবো কি বডিটা যে বেগ নিয়ে নিচে টাচ করবে সেই বেগটাও সেম। ওকে, তার মানে আমাদের দেখতে পাচ্ছি কি বেগটা কিন্তু সেম হবে কার ক্ষেত্রে, দুটো বডির ক্ষেত্রে। তাই আমরা বলছি কি উভয় বল একই দ্রুতিতে ভূমি স্পর্শ করবে। বেগ আর দ্রুতি খালি সেটা তো ডাইরেকশনের তফাৎ, তার মানে আমাদের এখান থেকে বুঝলাম কি উভয় বল একই দ্রুতিতে ভূমি স্পর্শ করবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 এর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসাবে তোরা কিন্তু অপশন সি টাকেই দেখে হলো। কি বলা হয়েছে দেখ তো, পি বল পি বলকে খাড়া নিচের দিকে ফেলা আর কিউ বলকে একই উচ্চতা থেকে একই সময়ে অনুভূমিক দিকে ছোড়া। তার মানে এখান থেকে কি সিচুয়েশনটা দাঁড়াচ্ছে দেখো, এই উচ্চতাটা আমাদের সেম, এটা থেকে আমি প্রথমেতে বলছি কি পি কে ওপর থেকে নিচের দিকে ফেলে দিয়েছিস, ওপর থেকে নিচের দিকে ফেলে দিয়েছিস মানে তাকে কি করতে হচ্ছে দেখতো, এই এইচ হাইটটাকে অতিক্রম করতে হচ্ছে। এই এইচ হাইট অতিক্রম করার জন্য তার টাইম কতখানি লাগে আমরা শিখেছি কত, √2h/g। তার কারণ কি, প্রারম্ভিক বেগ ওয়াই অ্যাক্সিস বরাবর 0 ছিল, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর প্রারম্ভিক বেগ 0 থাকে তখন ভূমি টাচ করতে তার টাইম কত লাগবে, √2h/g। ওকে, তাহলে আমাদের এখান থেকে লাইনটা কি শিখলাম, দেখ ওয়াই অক্ষ বরাবর, ওকে, যদি প্রারম্ভিক বেগ অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 হয় তখন মাটি টাচ করতে যে টাইম লাগবে তার ভ্যালু কত, √2h/g। তাহলে পি বডিটা কতক্ষণ টাইম পরে মাটিতে টাচ করবে, না সেটা শিখে নিচ্ছি কত, √2h/g। হলো পয়েন্ট। এর পরের কথা কি আসছে দেখো, না কিউ বস্তুর ক্ষেত্রে তোরা কি বলতে পারবি বলতো, কিউ বস্তুর ক্ষেত্রে, কিউ বস্তুর ক্ষেত্রে তোদের দেখ এখান থেকে এই হাইটটা সেম আছে,
মানে এই যে হাইটটা সেই হাইটটা আগে যা ছিল সেটা এইচই আছে। এখন বস্তুটাকে করা হয়েছে কি অনুভূমিক দিকে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমরা একটা ভেলোসিটি দিয়েছি। কিন্তু তাহলেও এটা কার ক্ষেত্রে ঘটনাটা লিখছি এটা কিন্তু আমরা এই যে আলোচনাটা করছি সেটা কিন্তু কিউ বস্তুর ক্ষেত্রে। রাইট? আগেরটা আমরা কার ক্ষেত্রে আলোচনা করেছি? পি বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখ আমাদের এখন কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আছে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর প্রারম্ভিক বেগ কিছু আছে? না। এক্ষেত্রেও ওয়াই অক্ষ বরাবর প্রারম্ভিক বেগ 0। তাহলে বডিটা ওপর থেকে নিচের দিকে এসে হিট করতে সেই টাইম তো একই লাগবে। কেননা ওয়াই অক্ষ বরাবর তো টাইমটা ভেলোসিটি তো কিছু নাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রারম্ভিক বেগ 0 নিয়েই সে কি করছে? ওপর থেকে নিচে অব্দি এসে হিট করছে। তাহলে দেখ এখানেতেও যা টাইম, এখানেও তাই টাইম। তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে? দুটি বল একই সঙ্গে ভূমি স্পর্শ করবে। তার মানে আমাদের এই যে কোয়েশ্চেন 15 আছে এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব? সঠিক অ্যান্সার হিসেবে অপশন সি কেই ট্রিট করব। বোঝা গেল? না সিচুয়েশনে কোনো ডাউট আছে? হয়েছে সিচুয়েশনটা? এরপরেতে আমরা যেটাকে দেখব, দেখ এরপরেতে আমরা চলে যাব হচ্ছে এর পরের কোয়েশ্চেন। দেখ কি বলা হয়েছে? উলম্বভাবে উপরের দিকে ছোড়া কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র। ওকে? মানে আমাদের বলেছে কি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করতে বলেছে। বলা হয়েছে কি দেখ তো বস্তুটাকে ছোড়া হয়েছে উলম্বভাবে উপরের দিকে। তাহলে দেখ উলম্বভাবে উপরের দিকে ছুঁড়েছি মানে তার একটা প্রারম্ভিক বেগ আছে। তাহলে u is not equal to 0। আমাদের বের করতে বলেছে কি বেগ সময়। আমরা সবাই কি শিখেছি? v equal to কত হয়? u plus at। তার মানেতে দেখ আমাদের যদি এখান থেকে y অ্যাক্সিস বরাবর ঘটনাগুলো দেখি, x অ্যাক্সিস বরাবর তো কিছু নেই। y অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত? u। উপরের দিকে ছিল তাহলে u পজিটিভ। y অ্যাক্সিস সরি আমি আগেরটাতে x লিখে ফেলেছি। আমি তো y অ্যাক্সিস বরাবর আলোচনা করছি। তো y অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন বললে কত হয়? -g। তাহলে আমাদের এই যে এখানেতে সমীকরণটা পেয়েছি না? কি? কোন একটা সময়ে ভেলোসিটি তার ভ্যালু কত আসছে দেখ তো? u। u মানে u মাইনাস gt। তার মানে এটাকে আমি কত লিখতে পারবো? v equal to মাইনাস gt প্লাস c। এটা সমীকরণটা কার মতন হচ্ছে রে? দেখ তো এটা আসছে না সমীকরণটা? y equal to মাইনাস mx প্লাস c। y equal to মাইনাস mx প্লাস c টা কি? একটা আমাদের সরল রেখার সমীকরণ। তাই তো? তাহলে আমাদের এর ক্ষেত্রে কি পেয়ে যাবো? ১৬ দাগেরটার ক্ষেত্রে আমাদের আ যে বেগ সময় লেখচিত্র সেটা কি আসবে? একটা সরল রেখা আসবে। এখানে কোয়েশ্চেনটা পড়েনি কিন্তু তোদের কোয়েশ্চেন পড়তে পারত। তার গ্রাফটা কিরকম আসবে? তাহলে সেটা বুঝতে পারছিস সরল রেখা। আবার সেটার প্যাটার্নটা কি বলেছিস? দেখ তো y equal to মাইনাস mx প্লাস c। মানে দেখ শুরুতে আ তার যে এদিক বরাবর কাকে নিচ্ছি দেখ তো? এদিক বরাবর নিচ্ছি বেগ, এদিক বরাবর কাকে নিয়েছি? সময়। তাহলে বেগ সময় যে লেখচিত্র সেটা একটা ডাউনওয়ার্ড স্লোপ। ডাউনওয়ার্ড স্লোপটা মাইনাস mx প্লাস c। তাহলে গ্রাফ কিরকম হবে? এরকম নিচের দিকে নামতে থাকবে। ওকে? শুরুর মুহূর্তে তার যা ভেলোসিটি ছিল সেটা ছিল কতখানি? প্লাস u। যে পয়েন্টে তার ভেলোসিটি 0 হচ্ছে তার টাইম কত থাকে? u/g। তারপরেতে তার কি হয়? আবার ভেলোসিটিটা ঋণাত্মক দিকে বাড়তে থাকে। ওকে? তার মানে এইরকম হয়ে যেত কি? তার বেগ সময় লেখচিত্র। ওকে? তাহলে আমাদের কোন বস্তুকে নিচে থেকে উপরের দিকে উলম্বভাবে ছুঁড়ে দিলে তার বেগ সময় লেখচিত্রটা কিরকম হয়? এরকম হয়। তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে দরকার পড়তে পারে। এই গ্রাফটাও কিন্তু আমাদের দিতে পারে। তো আমাদের কিন্তু তাহলে এই জিনিসটাকে সবাই রেডি করে যাবে। বোঝা গেল পয়েন্ট?
এরপরেতে কোয়েশ্চেন নাম্বার 17 অর্থাৎ পরের কোয়েশ্চেনটাকে আমরা দেখব। কি বলেছে দেখতো, কোন বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, অন্তিম টি সময়ে বল দ্বারা অতিক্রান্ত উচ্চতা আমাদের জানতে চেয়েছে। ওকে, শেষ টি সময়ে, কথাটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, শেষ টি সময়ে আমাদের বলটি দ্বারা অতিক্রান্ত উচ্চতা কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। হলো, এবং শেষ টি সময় কোথায়, আরোহণের শেষ টি সময়। আচ্ছা, আমি যদি বলি দেখ কোন বস্তুর আরোহণ কাল, ওকে, আরোহণ কাল, আরোহণ কাল আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল টি এর ভ্যালু কত হয়, ইউ বাই জি। আর আমাকে বের করতে বলেছে কি অন্তিম টি সময়তে তার দূরত্ব কত আছে। আচ্ছা, অন্তিম যাওয়ার আগে, তার আগে সে কতখানি ধরে সে জার্নি করছে, তার আগে সে জার্নি করছে মানে লাস্ট টি সেকেন্ডটাকে যদি ছেড়ে দিই, তার সে টোটাল জার্নি করছে কতখানি, টোটাল জার্নি করছে ক্যাপিটাল টি মাইনাস টি, তাই না? এবারেতে একটা কথা তোরা বল যে টোটাল তার আরোহণ কালে সে কতখানি দূরত্ব অতিক্রম করবে। তার জন্য তোরা সবাই শিখেছিস কত, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওপরের দিকে যাচ্ছে ভেলোসিটি ইউটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবসময় নেগেটিভ, তাই তাহলে এখান থেকে ভ্যালুস কত আসছে, মাইনাস অফ হাফ জিটি স্কোয়ার। লাস্ট টাইমে বের করব, কিন্তু তার আগে তো আমরা একটুখানি বের করে নিতে পারি বাকি সময় অর্থাৎ শেষ টি সময় ছাড়া সে কতখানি দূরত্ব অতিক্রম করছে। তার জন্য লিখছিস কত, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে দেখ ইউ তো ইউ থাকবে, টাইমটা কতখানি, ক্যাপিটাল টি মাইনাস স্মল। অ্যাক্সিলারেশন নেগেটিভ, তাহলে এ এর ভ্যালুতে বসালাম কত, মাইনাস জি। টি এর ভ্যালু কত বসাচ্ছিস, ক্যাপিটাল টি মাইনাস টি এর স্কোয়ার। তাহলে দেখ এটা হচ্ছে কি আরোহণকালে টোটাল দূরত্ব, এটা হচ্ছে কত, ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। তাহলে লাস্ট টি সেকেন্ডে, লাস্ট টি সেকেন্ডে সে কতখানি দূরত্ব যাবে, নিশ্চয়ই টোটাল থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে সেটাকে লিখবো কত, এস মাইনাস এস ওয়ান। তাহলে দেখ টোটাল থেকে যদি আমি এটাকে বাদ দিই কিরকম ঘটনা পাচ্ছি, দেখো ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। আমি এটাকে একেবারে একটুখানি ব্রেক করে দিয়ে লিখছি, হ্যাঁ, ব্রেক করে দিয়ে লিখলে কত আসছে, আচ্ছা আগে একবার লিখে নি, মাইনাস এই যে পুরো ঘটনা আছে সেটাকে লিখে কত পাচ্ছি দেখতো, ইউ একটুখানি ভেঙে নে, ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, হলো। তারপরে এখান থেকে কত আসছে দেখো, মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে বসাচ্ছি কত, হাফ জিটি স্কোয়ার। এখান থেকে ভেতরটাতে কত আছে, মাইনাস টু ক্যাপিটাল টি স্মল টি, মানে সেখান থেকে আমাদের বসানো উচিত কতখানি দেখতো, মাইনাসে মাইনাস এখানটাতে প্লাস চলে আসবে, তাহলে এখানটাতে আসছে কত, টু। আমার নিজেরই কনফিউশন হয়ে যাব, আমাকে এটাকে একবার ব্রেক করে নিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ হবে, নাহলে একসাথে করতে গেলে অসুবিধা হয়ে যাবে। এখান থেকে কত আসছে, টি স্কোয়ার মাইনাস টু ক্যাপিটাল টি স্মল টি প্লাস টি স্কোয়ার। ওকে, এই লাইনটাকে একবার লিখে নে, তারপরে এটাকে ব্রেক কর। ব্রেক করতে গেলে কত পাচ্ছিস দেখতো, ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার মাইনাস এখানটা থেকে কত পাচ্ছিস দেখতো, ইউ ক্যাপিটাল টি মাইনাস ইউ স্মল টি মাইনাস হাফ অফ মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, হাফে দুই দুই কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি, জি ক্যাপিটাল টি স্মল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট থেকে মাইনাসটাকে হাঁটাবো, মাইনাস থেকে হাঁটালে কত আসছে, ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউ ক্যাপিটাল টি, মাইনাসে মাইনাসে প্লাস ইউ স্মল টি প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল টি স্মল টি মাইনাসে মাইনাসে প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, কি কি কাটছে দেখতো, ইউ ক্যাপিটাল টি মাইনাস ইউ স্মল টি কেটে বেরিয়ে যাচ্ছে,
আর কি কাটছে দেখতো? আচ্ছা, মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাও কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কোনটা? ইউ স্মল টি, রাইট? এখানে থাকছে, পড়ে থাকছে কোনটা? ইউ স্মল টি। প্লাস তোর পড়ে থাকছে কতখানি দেখতো? হাফ অফ জিটি স্কোয়ার, মাইনাস আমাদের এখান থেকে পড়ে থাকছে কত? জি ক্যাপিটাল টি স্মল টি। হলো? এখান থেকে দেখ, ইউ স্মল টি, এটাতে তো কিছু করতে পারবো না, কাউকে রিপ্লেসও করতে পারবো না। মাইনাস জি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে আমরা কত শিখেছি? ইউ বাই জি ইন্টু টি। তাহলে দেখ জি জি কেটে গেল, কেটে গেলে কত পাচ্ছি? ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার মাইনাস জিটি। তাহলে মাইনাস জিটি, সরি মাইনাস ইউটি, পেলাম কত? ইউটি। তাহলে প্লাস ইউটি মাইনাস ইউটি কেটে গেল, তাহলে কত পাচ্ছি? হাফ অফ জিটি। তাহলে লাস্ট টি সেকেন্ডে বডিটা দূরত্ব কতখানি অতিক্রম করবে? লাস্ট টি সেকেন্ডে বডিটা দূরত্ব অতিক্রম করবে হাফ অফ জিটি স্কোয়ার। ওকে, তাহলে এই যে কোয়েশ্চেনটা পেলাম, এখানেতে আমরা দেখছি কি লাস্ট টি সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করবে হাফ অফ জিটি স্কোয়ার। হলো? তাহলে এই পয়েন্টটাকে কিন্তু আমরা এরকম ভাবে দেখি। বোঝা গেল কথাটা? এখান থেকে বলেছে কি দেখতো, স্থিরাবস্থা থেকে, মানে কি টপ মোস্ট পয়েন্টে যখন ছিল তার ইনিশিয়াল ভেলোসিটির কথা বলা হয়েছে কত? স্থিরাবস্থা। মানে স্থিরাবস্থা মানে টপ মোস্ট পয়েন্টে তার ভেলোসিটি ছিল কত? জিরো। পতনশীল একটি পাথরের অন্তিম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। ওকে, তাহলে বলেছে কি অন্তিম সময় সেকেন্ডে দূরত্ব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান দিয়ে আমাকে পতনকাল বের করতে। আমি জানি না তার পতনকাল কত হবে বা পতনকাল কত হবে, আমি ধরে নিচ্ছি তার পতনকাল হচ্ছে টি সেকেন্ড। লাস্ট সেকেন্ডে মানে টি তম সেকেন্ডে, অন্তিম সেকেন্ডে মানে কত? লাস্ট টি তম সেকেন্ডে তার দূরত্ব অতিক্রম কত করে? লাস্ট কোনো একটা সেকেন্ডে বা কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে, সেই নম্বর সেকেন্ডটাতে দূরত্ব অতিক্রমের জন্য ফর্মুলা কত আছে? ইউ প্লাস আমরা শিখেছি কত? a বাই টু ব্র্যাকেটের মধ্যে 2n মাইনাস 1। দেখ এখানে প্রারম্ভিক বেগ 0 ছিল, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কত আছে? g। তাহলে g বাই টু, টাইমটাকে আমি t ধরেছি, কত লিখবো? 2t মাইনাস 1। মানে এখান থেকে লিখছি কত দেখতো? g বাই টু ব্র্যাকেটের মধ্যে চলে যাচ্ছে 2t মাইনাস 1। গেল? এটা চলে গেল কি লাস্ট টি সেকেন্ডে তার দূরত্ব থেকে। প্রথম 5 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করেছে কত? মানে আমাদের এখান থেকে বলা হচ্ছে কি ফার্স্ট 5 সেকেন্ড। ফার্স্ট 5 সেকেন্ডে দূরত্বের জন্য আমাদের কত ফর্মুলা শিখেছি? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? ইউ তো ছিল 0, তাহলে 0 হাফ এর ভ্যালু তো কত হয়? জি, জি তো জি রেখে দিলাম, টি স্কোয়ার, টি স্কোয়ার মানে আমরা বসিয়ে দিচ্ছি কত? 5 সেকেন্ড বলা ছিল, মানে বসালাম কত? 25। এবারেতে কোয়েশ্চেনে তো বলা আছে কি এই দুটো দূরত্ব সমান, অর্থাৎ অন্তিম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে এই ঘটনাটা, সেটা কার সাথে সমান বলা আছে? না এই ঘটনাটা, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে। বোঝা গেল পয়েন্টটা? তাহলে দেখ তোরা এখান থেকে কি বলতে পারছিস, এই দুটো দূরত্ব সমান মানে জি বাই টু ইন্টু 25, সেটা ইকুয়াল টু কত আসছে? জি বাই টু ইন্টু 2t মাইনাস 1। জি বাই টু কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তোরা পাচ্ছিস কত? 25 ইকুয়াল টু 2t মাইনাস 1। তাহলে তোরা দেখ না সেখান থেকে এটা পাচ্ছিস কত? 26 ইকুয়াল টু 2t, 2 দিয়ে কাটলে কত আসছে? 13। তার মানে তো তোরা সেখান থেকে পেয়ে গেলি কত? টি, অর্থাৎ তার পতন কাল, সেটা পেলি কত? 13 সেকেন্ড। ওকে, তাহলে তোরা দেখে নিচ্ছিস কত এই যে বস্তুটা ছিল তার পতন কাল পেলি কত? 13 সেকেন্ড। বোঝা গেছে পয়েন্টটা? এরপরেতে আমরা পরের কোয়েশ্চেনটা,
কি বলেছে দেখতো, ভূমি থেকে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয়েছে উইথ, এখানে সিচুয়েশন কি বলেছে, ভূমি থেকে উপরের দিকে ছুঁড়েছে ভেলোসিটি 19.6 মিটার পার সেকেন্ড। আবার ভূপৃষ্ঠে পৌঁছাতে, তাহলে আবার ভূপৃষ্ঠে পৌঁছাতে মানে ওপরে গেল আবার ফিরে এলো, তার জন্য যে টাইম লাগে তার ভ্যালুটা বের করতে বলেছে। মানে আমাদের এখান থেকে বের করতে বলেছে কি, টাইম অফ ফ্লাইট। ওকে, মানে যাকে আমরা বলি কত, উড্ডয়ন কাল। সেই উড্ডয়ন কালের ভ্যালুস কত আমরা শিখেছি, 2u/g। তাহলে দেখ না কত আসছে, 2 ইন্টু 19.6 ডিভাইডেড বাই জি, মানে আমরা কত শিখেছি 9.8, কাট 2, তাহলে আমরা পাচ্ছি কত এখান থেকে 4 সেকেন্ড। তার মানে আমরা বুঝে নিলাম কি, ওপরে গেল আবার নিচে ফিরে এলো, তার জন্য আমাদের টাইম কত লাগবে, 4 সেকেন্ড। তাহলে এই যে কোয়েশ্চেনটা দেখলি তার অ্যান্সার তোরা পাচ্ছিস কত না, 4 সেকেন্ড। বোঝা গেল পয়েন্টটা? কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখতো, 120 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্রথমেতেই বলে দিয়েছে কত দেখতো, ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিছে। আবার একটা পাখি 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে উড়ে আসছে। তাহলে তোরা এখান থেকে এটুকুনি কথা বলতে পারবি না, দুটো বডি একটা আরেকটার উল্টো দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, শিখেছিস একটা আরেকটার অপোজিটে গেলে আপেক্ষিক বেগ কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে সেখান থেকে তোরা শিখে নিলি তার আপেক্ষিক বেগ আসছে 15 মিটার পার সেকেন্ড। ট্রেনটিকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? দূরত্ব আমরা কত শিখেছি, দূরত্ব এখান থেকে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে কত, 120 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা অতিক্রম করতে এই ভেলোসিটিতে যাচ্ছে, আমি কি বের করতে বলেছি, টাইম। আমরা সবাই শিখেছি কত, সময় মানে কত হয়, দূরত্ব মানে বাই বেগ, তাই তো। তার কারণ কি, আমরা তো সবাই এটুকুনি কথা শিখেছিলাম, s ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে দেখ না, s এর ভ্যালু 120, ভি 15 ইন্টু টি, তাহলে এখান থেকে কাটলে কত আসছে, 15 8 120। তার মানে সবাই এখান থেকে নিশ্চয়ই বুঝে নিতে পারবি তার যে টাইম লাগবে তার ভ্যালুস কত লাগবে, দেখতো 8। বোঝা গেল? তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে, কোয়েশ্চেন 20 এর ক্ষেত্রে তোরা সঠিক অ্যান্সার হিসাবে কতকে ট্রিট করে নিবি, সঠিক অ্যান্সার হিসাবে অপশন সি কে ট্রিট করে নিবি। বলো, তাহলে দেখ এইরকম ভাবি তোরা কোয়েশ্চেন গুলোকে সলভ করবি। আমি মোটামুটি 20টা কোয়েশ্চেন তোদের দেখিয়ে দিলাম, তোরা বাকিগুলোকে আবার দেখার চেষ্টা করিস নিজেরা, তাহলে তোদের জিনিসটা আরো ভালো হয়ে যাবে। বোঝা গেল? চলো এরকম ভাবেই বাকিগুলো করবে তোমরা।